একজন ক্রিকেট লাভার হিসেবে আজকে যে নিউজটা পেলাম, সত্যি বলতে ভীষণ মর্মাহত, কষ্ট লাগছে। আমি ভাবিনি যে এইভাবে একটা নিউজ আসবে যেটা আমাদের হঠাৎ করে নাড়িয়ে দেবে। সাকিব আল হাসানের কথা বলছি আমরা, মানে বড় ফ্যান। হ্যাঁ, তো সাকিব আল হাসান যে ডিসিশনটা আজকে নিয়েছেন সেইটা ভীষণভাবে মানে নাড়িয়ে দিয়েছে ভেতর থেকে। কারণ বাংলাদেশের সত্যি কথা যদি বলতে হয় যে আমার প্রিয় কয়েকজন প্লেয়ারের নাম করতে হলে মানে তার মধ্যে প্রথমেই সাকিব আল হাসান থাকবেই। এবং মাস্তাফি মুর্তাজা তো আমি আগেই বলেছি, সে অনেকদিন আগেই অবসর নিয়েছে, কিন্তু সাকিবেরটা হঠাৎ করে হওয়ায় আমার কাছে একটু মানে কি বলবো, আমি আশ্চর্য রকমই হয়েছি। কারণ এর মধ্যে আমি শুনিনি যে সাকিব আল হাসান এরকম কোনো অবসর নিতে যাবে বলে কোনো খবর রয়েছে। তো হঠাৎ করে এইটাই নিউজটা এসেছে সামনে। এবং যে ভিডিওটা আমরা দেখবো, মানে ইন্টারভিউ, মিরপুর টেস্ট আমার শেষ ম্যাচ, হ্যাঁ মিরপুর টেস্ট আমার শেষ ম্যাচ, এটাই শিরোনাম করা হয়েছে। যদিও ডিটেলসে ওখানে জানবো আমরা ইন্টারভিউয়ে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে। দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবে। অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20-তে দেখছি না। মোটামুটি 2টা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। হ্যাঁ দেখুন, এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবল, যেহেতু দেশের অনেক পরিস্থিতি আছে বা স্বাভাবিকভাবেই সব কিছু হয়তো আমার উপরে না, স্বাভাবিকভাবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি, যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান, স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে। এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল। এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে। এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি। এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। কন্ট্রোভার্সি আপনার ক্যারিয়ারের একটা ইন্টিগ্রাল পার্ট, সবসময় কন্ট্রোভার্সি আপনাকে ফুয়েল করে হয়তোবা, বাট ইন রিসেন্ট টাইমস যে মার্ডার কেসের অ্যালিগেশন, তারপর পিএসসিসি থেকে আপনাকে যে একটা হেফটি পেনাল্টি ছিল 50 লাখ টাকা, সব কিছু মিলায় এখন এত কিছু ক্রিকেটে আপনি ফোকাসটা ধরে রাখছেন কীভাবে? টাফ, খুবই টাফ। আমি কিভাবে রাখছি এটা আল্লাহ জানে, আমিও জানি না আসলে। যেটা বললেন যে ধরেন একটা কেস, হ্যাঁ এখন হয়েছে, সবারই রাইটস আছে, বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কী ছিল কিংবা আমি কী করছিলাম। তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না। আর একটা জিনিস যেটা সদ্য হয়েছে, আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করে নিই। কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। সো এই সবগুলো এখন আসলে যে কেউ যে যার যার মতো করতেই পারে, বাট জিনিসগুলো হচ্ছে যে আপনি যদি সুন্দর করে একটু করতো হয়তো মেবি বেটার হতো আমার জন্য হয়তো মেন্টালি একটু ভালো হতো। কারণ ফলস এলিগেশনগুলো আমার কাছে মনে হয় না যে এই জিনিসগুলো খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য বা বাইরে, স্পেশালি বাইরের মানুষ যখন এগুলো নিয়ে কথা বলবে, আমার কাছে মনে হয় না যে জিনিসগুলো খুব বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ আমি যেটা ফিল করেছি, প্রথমটা তো আপনাকে বললামই, আর দ্বিতীয়টা যেটা মানে আমার লাইফে যখন আমি কোনো ট্রেডই করিনি নিজ থেকে, সো স্বাভাবিকভাবে আমার ভুল করার কিংবা ওটার সাথে যে ধরনের ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাও আমার জন্য একটু দুঃখজনক। সাকিব ভাই, আপনি যেটা বলছিলেন যে আসলে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরেই নিজের শেষ টেস্টটা খেলতে চান, এত বছর ক্রিকেট খেলার পর আসলে এই ধরনের একটা ডিসিশন কি কোনো কারণে কষ্ট থেকে বা অভিমান থেকে নেওয়া, নাকি আগে থেকে? না, অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেওয়া না। আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্যে এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে।
অ্যাট দি সেম টাইম T20তেও আমার আসলে একই ধরনের চিন্তা, বা আমি হয়তো এটা অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই, কারণ হচ্ছে T20 নিয়েও আমাদের কথা হয়েছে, সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে T20 থেকেও আমি মুভ অন করি, এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি, 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে T20তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত T20তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হওয়ার। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি 2টা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। সাকিব ভাই, আপনি বলছেন T20টা আপনি কনসিডার করছেন, তাহলে কি এটাই কি আপনার লাস্ট মানে T20 সিরিজ, নাকি আপনি না, এখন আসলে এই সিরিজগুলো আমি খেলার আমার কোনো রিজন আছে বলে মনে করি না। আমার কাছে মনে হয় নতুন নতুন কিছু প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত, এবং তাদেরকে দেখার এটাই সব থেকে বড় সময় কিংবা সুযোগ। এটা আছে, এরপরে হয়তো ওয়েস্ট ইন্ডিজ আছে, তারপরে আরও কিছু ইয়ে থাকবে। আমার মনে হয় 2026 সালের যদি দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা তাকায়, তাহলে সেটাই হবে সব থেকে ভালো দিক, এবং এটা আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এবং আমরা সবাই এটাতে একমত। এই প্রেস কনফারেন্সে আমরা যেটা শুনলাম, সত্যি সাকিব আল হাসানের মানে মুখ থেকে যখন শুনছিলাম, তার চেহারাতে মধ্যে রিয়াকশন যেটু মানে হয়তো হেসে বলছে, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তিনি কিন্তু ভেতর থেকে অনেকটাই হতাশ এবং কষ্টের মধ্যে আছেন। তো এই জায়গাটা কিন্তু আমার ভীষণ কষ্ট লেগেছে, হ্যাঁ, যখন শুনছিলাম। এত দিন থেকে খেলে আসছে, এত দিন ধরে দেশের জন্য খেলছে এবং ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে সর্বোপরি। আজকে সাকিব আল হাসান মানে ওয়ার্ল্ডের একজন ক্রিকেট আইকন, ঠিক আছে, অলরাউন্ডার হিসেবে বিশ্ব ক্রিকেট জগতে উনি একজন আইকন। মানে যারা নতুন শুরু করছে তারাও কিন্তু সাকিব আল হাসানকে ফলো করছে, বিভিন্ন দেশের যারা নতুন আছে প্লেয়াররা একদম পার্সোনালি ফেভারিট। আমি তো আগেই বলেছি যে শুরুর আগে যে আমার ভীষণ পছন্দের সাকিব আল হাসানকে, আমার প্রথম থেকে যদি কাউকে পছন্দ হয়ে থাকে তবে সাকিব আল হাসান, এবং তার যে অলরাউন্ডার হিসেবে খেলা সেটা কিন্তু দেশকে সার্ভ করে গিয়েছে বরাবরের মতো দুই দিক থেকেই, এবং বেশ কিছুটা সময় কিন্তু তাকে আমরা 1 নম্বর দেখেছি অলরাউন্ডার হিসেবে সারা ওয়ার্ল্ডের র্যাঙ্কিংয়ে। তো সেই জায়গা থেকে হঠাৎ করে এই যে চিন্তা ভাবনা, সেটার কারণও আমরা বুঝতে পারছি, বিশেষ করে যে দেশের পরিস্থিতি এবং সেখানে কিছু কেস টেস এরকম কিছু হয়েছে তার নামে শেয়ার মার্কেটের কেলেঙ্কারি সামথিং কিছু একটা শুনেছিলাম, সেই জন্য তাকে কিছু আইনি ফাঁদে ফেলা হয়েছে বা এরকম কিছু। তো সেই জন্য বাইরেই থাকছেন দেশের। এবং এখানে যেটুকু শুনলাম সেটা হচ্ছে যে লাস্ট যে টেস্ট দুটো আছে মিরপুরে সাউথ আফ্রিকার বিরুদ্ধে, সেই দুটো উনি খেলতে চান এবং সেটা ঘরের মাঠে গিয়ে, এবং সেখানেও তার একটা মানে কিন্তু ভাব আছে, সেটা বোঝা গেল যে আমি দেশে যেতে চাই এবং এই যে সুরক্ষার মাধ্যমে দেশে যেতে চাই এবং ফিরে আসতে চাই। তো এই ব্যাপারটাই কিন্তু তিনি মানে ভেতর থেকে একটু হলেও শঙ্কায় রয়েছেন যে দেশে গিয়ে খেলবো, হঠাৎ করে আবার অন্য কিছু না হয়ে বসে। কিন্তু প্রত্যেকটা দেশের এটা স্বাভাবিক, প্রত্যেকটা মানুষের তার নিজের দেশের প্রতি একটা টান থাকে, ভালোবাসা থাকে, এবং সে চায় যে বিশেষ করে কোনো প্লেয়ার যে তার দেশে তার খেলার পরিসমাপ্তি ঘটুক, যে সারা জীবনে যে মানে পুরো চাকাটা সেটা গিয়ে শেষ হোক এই যে নিজের দেশেতে। তো ভারতেও প্রচুর মানে ক্রিকেটারকে দেখেছি আমরা, সচিনকে দেখেছি, রোহিতকে দেখেছি, অনেককে দেখেছি যারা কিন্তু সারা ওয়ার্ল্ড ঘুরে এসে তারপরে ইন্ডিয়ায় এসে কিন্তু তারা নিজেদের ক্যারিয়ারটা শেষ করেছে, ঠিক আছে, ক্রিকেট জীবন। তো সাকিবেরও সেইটাই চাওয়া পাওয়া যে সব মানে দেশের মানুষের সামনে সে নির্বাসনে যাবে এবং নিজের দেশের মানুষ যারা দর্শক থাকবে গ্যালারিতে ভর্তি, একদম ক্রিকেট জীবনের অবসান নেবে। আমি একটা কথা বলতে চাই যে উনি সত্যি কথা আমাদের দুজনের ফেভারিট, এমনকি আমাদের ভারতীয়দের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে ওনার ফ্যান আছে, ফলো করে। এই ক্ষেত্রে হচ্ছে আমি একজন ভারতীয় হিসেবে বা আমরা একজন ভারতীয় হিসেবে ওনার এত তাড়াতাড়ি অবসর নেওয়া আমরা মেনে নিতে পারছি না। সত্যি কথা বলতে ওনাকে ক্রিকেট
ক্রিকেটের মাঠে যদি আরো কিছু সময় পাওয়া যেত হয়তো আমরাও সেই খেলাগুলো বা ম্যাচগুলো উপভোগ করতাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি যে ইন্টারভিউটা দেখলাম সেখানে যে ঘটনাগুলো ঘটছে পরপর সিকোয়েন্স ওয়াইজ উনি যেটা বললেন যে ক্রিকেট এখান থেকে টি-20 যেটা টি-20 আমার আগেই খেলা হয়ে গেছে, ওয়ার্ল্ড কাপের শেষ করে ফেলেছি আমি, কিন্তু এখন আর খেলতে চাই না। পরবর্তী সময়ে যদি বিসিসিআই বাংলাদেশের ক্রিকেট বোর্ড যদি মনে করে তো পরবর্তী 26-এর দিকে হয়তো বা ট্রাই করতে পারি। এবং যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই যে মাঝখানের সময়টা এটাই যাতে নতুন যারা ছেলেরা আছে তারা সুযোগ পায়। কিছু প্রবলেম মনে হয়েছে, আমি গত টেস্টটা দেখেছি, তার আগে পাকিস্তান সফর আমার দেখা হয়নি বাংলাদেশের, কিন্তু ভারতের সাথে যে টেস্ট সিরিজটা চলছে প্রথম ম্যাচটায় কিন্তু সাকিবের কিছু প্রবলেম আমি দেখতে পেয়েছি সেখানে। তার যেটা বলা হচ্ছিল যে চোখের সমস্যা রয়েছে একটা, সেই জন্য ব্যাটিংয়ে প্রবলেম হচ্ছে। আর বোলিংয়ের ক্ষেত্রে মানে শেষের দিকে বোলিংয়ে কিন্তু ভালোই করছিল, কিন্তু এই টেস্টে যেটা হচ্ছে যে তার আঙুলে কিছু সমস্যার জন্য কিন্তু বোলিংয়েও একটু হেরফের ঘটেছে। যাই হোক, সেটা কন্টিনিউ হবে না আশা করছি। পরের টেস্টে তিনি খেলবেন কিনা আমি সঠিক জানি না, খেললে অবশ্যই ভালো কিছু দেখবো। তো যাই হোক, খারাপ লাগলো, কষ্ট লাগলো একটা মানে এমন দিনে যে মানে আগামী টেস্ট শুরু হওয়ার আগে এই ধরনের যে তার মন্তব্য শুনবো সেটা আশা করিনি। এবং আমি চাই যে আরো খেলুক, বিশেষ করে টি-20 যেটা বলা হচ্ছে সেটা চালিয়ে যাক, দেশের মানুষও সেটাই চাইবে। অনেকেই হয়তো তার বিরুদ্ধে ক্ষোভ রয়েছে, বাংলাদেশের প্রচুর মানুষের হয়তো অনেক মানুষের ক্ষোভ থাকতে পারে, কিন্তু অ্যাজ এ প্লেয়ার হিসেবে কিন্তু বাংলাদেশে যদি কয়েকজন সেরা ক্রিকেটার বলতে হয় তার মধ্যে প্রথম দিকেই কিন্তু 1 বা 2-এ কিন্তু সাকিব আল হাসানকে রাখতেই হবে এবং আমি রাখবো অন্তত। তো যাই হোক, কেমন লেগেছে ভিডিওটা জানিও, তোমাদের মতামত জানিও তার যে এই অবসর নেওয়া নিয়ে হঠাৎ করে, সেটা নিয়ে তোমরা মর্মাহত কিনা সেটা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর বিশেষ কিছু না, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।